ছাত্ররা, আমরা আগের দিনে যে ক্লাসটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত ক্লাস। তো আজকে আমরা অবিশ্রবণীয় চাপ এবং ভ্যান টপ গুণক সম্পর্কে আলোচনা করব। তো আমি আজকে শুরু করছি অবিশ্রবণীয় চাপের বাকি অংশটা এবং ভ্যান টপ গুণক আই সম্পর্কে। তো আমরা আগের দিনে একটা সূত্র বলেছিলাম যে অবিশ্রবণীয় চাপ পাই ইকুয়াল টু সি আর টি, যেখানে পাই হচ্ছে অবিশ্রবণীয় চাপ, সি হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বিক গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে টেম্পারেচার। তো আজকে আমরা এই সূত্রের সাহায্যে আমরা কোনো দ্রবণের অবিশ্রবণীয় চাপ নির্ণয় করতে পারি। তো এই অবিশ্রবণীয় চাপ নির্ণয় করতে গেলে যদি আমরা দ্রবণের গাঢ়ত্ব সি এবং গ্যাস ধ্রুবক আর এর মান এবং টির মান জানি, তাহলে সহজেই অবিশ্রবণীয় চাপ আমরা নির্ণয় করতে পারব। তো এই সূত্রের সাহায্যে আমরা দ্রাবের আণবিক ওজনও নির্ণয় করতে পারি। তো আমরা এখন এই সমীকরণ থেকে কিভাবে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করা যায় সেটা আমরা এখন আলোচনা করছি। তো দেখা যাক, আমরা লিখছি পাই সমান সমান সি আর টি। আবার আমরা জানি সি গাঢ়ত্ব ইকুয়াল টু দ্রবণে উপস্থিত মোল সংখ্যা বাই আয়তন, অর্থাৎ সি ইকুয়াল টু এন বাই ভি, যেখানে এন হচ্ছে মোল সংখ্যা আর ভি হচ্ছে আয়তন। আবার মোল সংখ্যা সমান সমান আমরা জানি যে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, অর্থাৎ এন ইকুয়াল টু ডাব্লিউ বাই M. So, putting the value of C and N in equation number 1, অর্থাৎ 1 নম্বর সমীকরণে যদি আমরা C এবং এই N এর মান বসাই তাহলে সমীকরণটা কেমন হয় একটু দেখে নিই। C সমান সমান N বাই ভি আর টি, আবার N সমান সমান W বাই এম ভি আর টি। সুতরাং ইকুয়েশনটা দাঁড়ালো পাই সমান সমান W বাই এম ভি আর টি। সুতরাং এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট সমীকরণ। এই সমীকরণে আমরা দ্রাবের ওজন ডাব্লিউ যদি জানি, দ্রবণের আয়তন যদি জানি, গ্যাস ধ্রুবক আর এর মান যদি জানি এবং টির মান যদি জানি, তাহলে সহজ এবং অবিশ্রবণীয় চাপের মানও যদি আমরা জানি, তাহলে সহজেই আমরা দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে পারব, অর্থাৎ এমটা নির্ণয় করতে পারব। তো এই অবিশ্রবণীয় চাপ এটা একটা সংখ্যাগত ধর্ম। কেন সংখ্যাগত ধর্ম? তার কারণ হচ্ছে এই অবিশ্রবণীয় চাপটা দ্রাবের মূল সংখ্যার উপর নির্ভর করে। তোমরা দেখেছো এন হচ্ছে মূল সংখ্যা, আর দ্রাবের মূল সংখ্যা যত বাড়ে অবিশ্রবণীয় চাপের মান তত বাড়বে। সুতরাং অবিশ্রবণীয় চাপ একটা সংখ্যাগত ধর্ম। এই অবিশ্রবণীয় চাপটি একটা বিশেষ দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রবণটি অবশ্যই তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, দ্রাবযুক্ত হতে হবে এবং লঘু দ্রবণ হতে হবে। তো তোমাদের আগের দিন এই অবিশ্রবণীয় চাপ সংক্রান্ত সূত্রগুলো বলেছিলাম। এর তৃতীয় সূত্রটা আমি একটু ইলেভারেটলি বা একটু পুরোপুরি আলোচনা করছি তৃতীয় সূত্র সম্পর্কে। তৃতীয় সূত্রটা কি?
একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সমমোলার দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যদি যোগ করা হয় তাহলে উভয় ক্ষেত্রে দ্রবণের অবিশ্রবণীয় চাপের মান একই হয়। মাইন্ড ইট, বা ভালোভাবে মনে রাখবে যে ওই যে দ্রাবটা আমরা দ্রবীভূত করেছি সেই দ্রাবটা অবশ্যই তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী এবং অসংযোজিত হতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, 100 ml জলে যদি আমরা আলাদা করে 1 m চিনি এবং 1 m গ্লুকোজ দ্রবীভূত করি তাহলে উভয় ক্ষেত্রে অবিশ্রবণীয় চাপের মান একই হবে। এবার বলো তো, আমি একটা কোশ্চেন তোমাদের করছি। কোশ্চেনটা হলো যে ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি আমরা 1 m NaCl এবং 1 n গ্লুকোজ দ্রবীভূত করতে পারি তাহলে কি উভয় ক্ষেত্রে অবিশ্রবণীয় চাপের মান একই হবে না আলাদা হবে? অবশ্যই উত্তরটা তোমাদের ভেবে দিতে হবে, তবু আমি উত্তরটা বলে দিচ্ছি। এক্ষেত্রে অবিশ্রবণীয় চাপের মান একই হবে না। কেন বলো তো? তার কারণ হচ্ছে, দেখো, যে দ্রবণটার ক্ষেত্রে আমরা NaCl ব্যবহার করেছিলাম সেই দ্রবণের ক্ষেত্রে অবিশ্রবণীয় চাপের মানটা বেশি হবে। কেন বেশি হবে? তার কারণ হচ্ছে NaCl একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা দ্রবণে আয়নিত হয়ে যায়, আয়নিত হয়ে গিয়ে Na+Cl- আয়নে পরিণত হয়। তো যেহেতু কণার সংখ্যা বেড়ে যাচ্ছে সেই জন্য NaCl যে দ্রবণে রয়েছে সেই দ্রবণের অবিশ্রবণীয় চাপ বেশি হয়ে যাবে প্রথম দ্রবণের তুলনায়। যেহেতু গ্লুকোজের একক অণু হিসাবে থাকে, ওটা বিয়োজিত হয় না, সেই জন্য গ্লুকোজ দ্রবণের অবিশ্রবণীয় চাপের তুলনায় NaCl যুক্ত দ্রবণের অবিশ্রবণীয় চাপ বেশি হবে। সুতরাং বুঝতে পারলে যে অবিশ্রবণীয় চাপের ক্ষেত্রে আমরা যে দ্রাবগুলো যোগ করব সেই দ্রাব যেন অবশ্যই অনুদ্বায়ী, অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য হয়। তো আমরা এই অবিশ্রবণীয় চাপের সংক্রান্ত কয়েকটা প্র্যাকটিক্যাল ঘটনা তোমাদেরকে আলোচনা করছি। সে কোনো হাইপারটেনশন রুগী বা প্রেশারের রুগী বা যাদের রক্তচাপ বেশি, সেই সমস্ত রুগীরা যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার তাদের কাঁচা লবণ বা NaCl খেতে নিষেধ করেন। কেন বলো তো? উত্তরটা ঠিক একই রকম, কারণ NaCl হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা আয়নিত হয়ে যায়, আয়নিত হয়ে গিয়ে এই Na+ এবং এই Cl- আয়নে পরিণত হচ্ছে। ফলে কি হচ্ছে? অবিশ্রবণীয় চাপের মান বেড়ে যাচ্ছে, ফলে রক্তের প্রেশার বা রক্তচাপটা বেড়ে যাবে। ফলে লবণ খেলে হাইপারটেনশন রোগীদের প্রেশার অনেক বেড়ে যাবে। এই জন্য ডাক্তাররা যখন কোনো প্রেশারের রুগী তার চেম্বারে যায় তখন তাদের কাঁচা লবণ খেতে নিষেধ করে। সিমিলারলি একই রকমভাবে আমাদের অনেকে গলা ব্যথা হয় ঠান্ডা গরমে, তো ওই গলা ব্যথার উপশম করার সময় অনেক সময় ডাক্তারবাবুরা লবণ জল গার্গল করতে বলে। কেন বলে? একই রকম কারণ। গলায় কেন ব্যথা হয়? আমাদের গলায় জল জমে গেলে গলা ব্যথা হয়। যখন আমরা লবণ জল দিয়ে গার্গিল করি তখন লবণ জলের গাঢ়ত্ব বেশি হয়, ফলে লবণ আমাদের গলার থেকে জলটাকে অ্যাবজর্ব বা শোষণ করে নেয়, অর্থাৎ অবিশ্রবণ হয়, অর্থাৎ কম গাঢ়ত্বের জলটা বেশি গাঢ়ত্বের জলের মধ্যে চলে আসে, ফলে আমাদের গলার ব্যথার উপশম হয়। সিমিলারলি আরেকটা উদাহরণ বা এক্সাম্পল তোমাদের আলোচনা করছি।
কোন একটা শুষ্ক কিশমিশ, এটাকে যদি আমরা জলের মধ্যে ফেলি তাহলে ওটা ফুলে ওঠে কেন বলো তো? উত্তরটা হচ্ছে কিশমিশের উপরের পর্দাটা অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করে, আর জল হচ্ছে কম গাঢ়ত্ব দ্রবণ, আর কিশমিশের ভিতরের যে পদার্থ রয়েছে তার গাঢ়ত্ব বেশি। ফলে আমরা যখন কিশমিশটা জলে ফেলি তখন জল কিশমিশের মধ্যে চলে যায় অবিশ্রবণ প্রক্রিয়ায়। আবার ওই ফুলন্ত কিশমিশটাকে যদি আমরা গাঢ় চিনির দ্রবণে ফেলি তাহলে দেখব কিশমিশটা আবার চুপসে গেছে। কেন গেছে বলো তো? এক্ষেত্রে গাঢ় চিনির দ্রবণের গাঢ়ত্ব ওই কিশমিশের ভিতরে যে জলটা রয়েছে তার থেকে বেশি হয়, ফলে ওই কিশমিশের থেকে জলটা বেরিয়ে ওই গাঢ় চিনির দ্রবণের মধ্যে চলে যায়, ফলে কিশমিশটা আবার শুকিয়ে যায় বা চুপসে যায়। তো আমরা অবিশ্রবণ সংক্রান্ত আলোচনা করলাম। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আইসোটোনিক, হাইপারটোনিক এবং হাইপোটোনিক সলিউশন। আইসোটোনিক সলিউশন কাকে বলে? দুটি দ্রবণের গাঢ়ত্ব বা অবিশ্রবণীয় চাপ যদি একই হয়, অর্থাৎ দুটি দ্রবণের অবিশ্রবণীয় চাপ যদি একই হয় তাহলে দ্রবণ দুটিকে পরস্পরের আইসোটোনিক বলে। সে কোনো একটা দ্রবণের অবিশ্রবণীয় চাপ যদি π1 এবং আর একটা দ্রবণের অবিশ্রবণীয় চাপ যদি π2 হয়, তাহলে যদি π1 = π2 হয় তাহলে সেই দ্রবণ দুটো পরস্পরের আইসোটোনিক দ্রবণ বলা হবে। ওকে, তো একটা উদাহরণস্বরূপ বলা যায় যে মানুষের লোহিত রক্তকণিকা যে জলীয় দ্রবণটা থাকে সেই জলীয় দ্রবণ 0.84% NaCl দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে সমান হয়। আই রিপিট এগেইন, আমি আবারও বলছি কারণ এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট। মানুষের লোহিত রক্তকণিকার যে জলীয় দ্রবণটা থাকে সেই জলীয় দ্রবণের গাঢ়ত্ব 0.84% NaCl দ্রবণের সঙ্গে আইসোটোনিক হয়। ফলে যখন আমাদের শরীরে জলের ঘাটতি হয়, অর্থাৎ যখন ডিহাইড্রেশন হয়, তখন আমাদের স্যালাইন ওয়াটার দেওয়া হয়, অর্থাৎ এই 0.84% NaCl দ্রবণটাকেই স্যালাইন জল বলে, কারণ ওটা যখন আমাদের ভিতরে দেওয়া হয় তখন আমাদের কোনো অসুবিধা হয় না। এখন আমরা আলোচনা করব হাইপারটনিক সলিউশন কাকে বলে। অর্থাৎ দুটো দ্রবণের মধ্যে প্রথম দ্রবণটার গাঢ়ত্ব যদি দ্বিতীয় দ্রবণটির গাঢ়ত্বের তুলনায় বেশি হয় তাহলে প্রথম দ্রবণটিকে দ্বিতীয় দ্রবণের সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ বলে। সে যদি আমরা লোহিত রক্তকণিকাকে 1% NaCl দ্রবণের মধ্যে দ্রবীভূত করি তাহলে কি হবে? লোহিত রক্তকণিকা থেকে জলটা বেরিয়ে গিয়ে NaCl দ্রবণের মধ্যে চলে যাবে। এক্ষেত্রে 1% NaCl দ্রবণটা লোহিত রক্তকণিকার তুলনায় হাইপারটনিক। সিমিলারলি যদি লোহিত রক্তকণিকাকে পাতিত জলের মধ্যে দেওয়া হয় তাহলে লোহিত রক্তকণিকা জল শোষণ করে নিয়ে ফুলে ওঠে এবং এক সময় সেটা ফেটে যায়। তো এক্ষেত্রে জলটা হচ্ছে হাইপোটনিক দ্রবণ। তাহলে হাইপোটনিক দ্রবণ কাকে বলে? দুটো দ্রবণের মধ্যে যে দ্রবণটির গাঢ়ত্ব অপর দ্রবণটির গাঢ়ত্বের তুলনায়, অর্থাৎ অবিশ্রবণীয় চাপ অপর দ্রবণের অবিশ্রবণীয় চাপের তুলনায় কম হয় তাকে বলা হয় হাইপোটনিক সলিউশন। ওকে, তো আমরা দ্রবণের
সংক্রান্ত যে আলোচনা, বিশেষ করে আইসোটোনিক, হাইপারটোনিক এবং হাইপোটোনিক এই সম্পর্কে আলোচনা করলাম। We are now going to discuss abnormal colligatic property. আমরা এখন আলোচনা করতে চলেছি দ্রবণের অস্বাভাবিক ধর্ম। তো এইটা বোঝার আগে তোমাদের কয়েকটা জিনিস ভালো করে বুঝতে হবে। সেটা হলো, এতক্ষণ যে আলোচনা আমরা করেছি, অর্থাৎ দ্রবণের যে সংখ্যাগত ধর্মগুলো আমরা পড়েছি, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অবিশ্রবণীয় চাপ, এর সবগুলোই একটা সংখ্যাগত ধর্ম। অর্থাৎ দ্রবণে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপরে নির্ভর করে না, কিন্তু কণার সংখ্যার উপরে নির্ভর করে। এবং এই সূত্রগুলো অবশ্যই লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখন এমন অনেক দ্রবণ রয়েছে যে দ্রবণে দ্রাব কণাগুলি আয়নীয় অবস্থায় থাকে। সে মনে করো NaCl, KCl, CaCl2 ইত্যাদি। এদের ক্ষেত্রে অথবা বেনজিনে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, এই সমস্ত দ্রাব যদি থাকে, তাদের ক্ষেত্রে কি আমরা যে পরীক্ষালব্ধ অবিশ্রবণীয় চাপগুলো পাবো, সেটা কি তাত্ত্বিক অবিশ্রবণীয় চাপের সঙ্গে সমান হবে? ডেফিনেটলি না। কেন না? তার কারণ হচ্ছে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সে NaCl, KCl, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো দ্রবণে আয়নিত অবস্থায় থাকে। ফলে এদের কণার সংখ্যা বেড়ে যায়, এক্ষেত্রে অবিশ্রবণীয় চাপের মান বেড়ে যায়। আবার অ্যাসিটিক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, এরা বেনজিন দ্রাবকে যখন দেয়া যায় তখন এরা সংযোজিত অবস্থায় থাকে, অর্থাৎ ডাইমার হিসাবে থাকে। ফলে আমাদের থিওরিটিক্যালি দুটো কণা যদি দ্রবণে থাকে, কিন্তু ওরা একত্রে সংযোজিত হয়ে একটি কণা হিসাবে অবস্থান করে, ফলে এদের ক্ষেত্রে অবিশ্রবণীয় চাপের মান কমে যায়। সুতরাং দেখা যাচ্ছে যে দ্রাবটা যদি তড়িৎ বিশ্লেষ্য হয় এবং সংযোজিত অবস্থায় থাকে, সেক্ষেত্রে তাত্ত্বিক অবিশ্রবণীয় মানের তুলনায় পরীক্ষালব্ধ অবিশ্রবণীয় মান বেশি হয়। ফলে আমাদের দ্রবণের যে অবিশ্রবণীয় চাপটা পাওয়ার কথা সেটা পাই না। এটাকেই বলা হয় অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ সলিউশন বা কলিগেটিভ প্রপার্টি। এক্ষেত্রে বিজ্ঞানী ভ্যান টপ এই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে সমীকরণগুলোকে বা অবিশ্রবণীয় চাপটাকে মডিফাই করে একটা সূত্র দিয়েছিলেন। সেই সূত্রটা হলো পাই সমান সমান I C R T। এই সি হচ্ছে একটা গুণক বা ফ্যাক্টর, এটাকে বলা হয় ভ্যান টপ ফ্যাক্টর। এটাকে কি বলা হয়? ভ্যান টপ ফ্যাক্টর। তাহলে ভ্যান টপ ফ্যাক্টর কাকে বলে? ভ্যান টপ ফ্যাক্টর I ইকুয়াল টু পাই ড্যাশড বাই পাই, যেখানে পাই ড্যাশড হচ্ছে পরীক্ষালব্ধ অবিশ্রবণীয় চাপ এবং পাই হচ্ছে থিওরিটিক্যালি অবিশ্রবণীয় চাপ। তাহলে আমাদের যদি ভ্যান টপ গুণকের সংজ্ঞা দিতে বলে, তাহলে আমরা কি বলবো? যে ভ্যান টপ গুণক হলো কোনো দ্রবণের পরীক্ষালব্ধ অবিশ্রবণীয় চাপকে যদি তার তাত্ত্বিক অবিশ্রবণীয় চাপ দিয়ে ভাগ করা যায়, তাহলে যে মানটা পাবো সেটাকেই বলা হবে ভ্যান টপ গুণক। পরবর্তীকালে দেখা গেছে যে এই ভ্যান টপ গুণকের সংখ্যাটা
সংজ্ঞাটা অন্যান্য যে কলিগেটিভ ধর্ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এই সূত্রটাকে মডিফাই করে আমরা লিখতে পারি ডেল্টা টিভি ড্যাশ বাই ডেল্টা টিভি ডেল্টা টিএফ ড্যাশ বাই ডেল্টা টিএফ। অর্থাৎ আমরা পরীক্ষালব্ধ স্ফুটনাঙ্কের উন্নয়ন বাই তাত্ত্বিক স্ফুটনাঙ্কের উন্নয়ন বা পরীক্ষালব্ধ হিমাঙ্কের অবনমন বাই তাত্ত্বিক হিমাঙ্কের অবনমনের অনুপাতকেও আমরা ভ্যান টপ গুণক বলব। তো এখন আমাদের প্রশ্ন যে এই ভ্যান টপ গুণকের মান কখন 1 হবে, কখন 1-এর চেয়ে বেশি হবে, কখন 1-এর চেয়ে কম হবে। সুতরাং যদি পরীক্ষালব্ধ অভিশ্রবণীয় চাপ তাত্ত্বিক অভিশ্রবণীয় চাপের তুলনায় বেশি হয় তাহলে আয়ের মান ডেফিনেটলি গ্রেটার দ্যান 1 হবে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিই তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয় আমরা একটু আগে আলোচনা করলাম যে NaCl এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা যখন আয়নিত হয়ে যায় তখন এটা Na+Cl- হয়। ফলে কি হয় এদের ক্ষেত্রে পরীক্ষালব্ধ অভিশ্রবণীয় চাপের মানটা বেশি হবে, অর্থাৎ পাই ড্যাশটা বেশি হবে তাত্ত্বিক মানের তুলনায়। ফলে সেক্ষেত্রে I গ্রেটার দ্যান 1 হবে। এবং কোন ক্ষেত্রে I লেস দ্যান 1 হবে? যে সমস্ত পদার্থগুলো দ্রবণে সংযোজিত অবস্থায় থাকে, দ্যাট ইজ বেনজিনে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, এরা যেহেতু ডাইমার হিসাবে থাকে ফলে কি হয় এদের ক্ষেত্রে পরীক্ষালব্ধ অভিশ্রবণীয় চাপের মানটা তাত্ত্বিক অভিশ্রবণীয় মানের তুলনায় কম হয়। কেন কম হয়? কারণ এক্ষেত্রে কণার সংখ্যা কমে যায়, সেই জন্য অভিশ্রবণীয় চাপের মানটা কমে যায়। ফলে সংযোজিত পদার্থের ক্ষেত্রে আয়ের মান লেস দ্যান 1 হবে। কোন ক্ষেত্রে আয়ের মান 1 হবে? তোমরা নিশ্চয় এখন বলতে পারবে যদি পাই ড্যাশ এবং পাই সমান হয়, অর্থাৎ পরীক্ষালব্ধ অভিশ্রবণীয় চাপের মান এবং তাত্ত্বিক অভিশ্রবণীয় চাপের মান যদি সমান হয় তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো I = 1। এবং এটা সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে সেক্ষেত্রে দ্রাবটি